এরপর ক্লাসটা শুরু করব। প্রথম যে প্রশ্নটা সেটা হলো চতুর্থ অধ্যায় একটা প্রশ্ন। এখানে দুটা পাত্র দেওয়া আছে। তো প্রথম পাত্রটাতে ইথানিক অ্যাসিড আছে। সেই ইথানিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার এবং আয়তন হচ্ছে 500 ml। আর আরেকটা পাত্রে সোডিয়াম ইথানয়েট আছে, যেটার ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার এবং এটার আয়তন হচ্ছে 500 ml। এই দুটা দ্রবণ দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা কি? এটা আমরা সবাই জানি রাসায়নিক সাম্যাবস্থা কি। মানে একটা অভিমুখী প্রক্রিয়ায় যখন সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয় তখন সেটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। সংখ্যাটা লিখতে হবে। কোনো অভিমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে তাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। আর নম্বর প্রশ্ন হচ্ছে সাম্য ধ্রুবকের মান শূন্য বা অসীম হতে পারে না, ব্যাখ্যা করো। আমি যদি একটা উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যা করি, সাপোজ একটা বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে দুই মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে এবং বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। এর ক্ষেত্রে আমি যদি সাম্য ধ্রুবক কেসিটা বের করতে চাই, কেউ বের করতে পারবো, কেসিও বের করতে পারবো। কেসি দ্বারা দেখাচ্ছি। কেসি বুঝতে হবে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা এবং আয়োডিনের মোলার ঘনমাত্রা। এখন এই সমীকরণটাতে আমি দেখতে পাচ্ছি যে কেসি এর মান কখন শূন্য হবে? কেসি এর মান শূন্য হবে যখন আজকে আমরা যে জিনিসটা বোঝাচ্ছিলাম, তো আমি একটা বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কেসি এর সমীকরণটা লিখলাম। কেসি ইকুয়াল হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই হচ্ছে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু আয়োডিনের মোলার ঘনমাত্রা। এখন এখানে কেসি এর মান কখন শূন্য হবে? যখন হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রার মান শূন্য হবে, তখন কেসি এর মান শূন্য হবে। কিন্তু যেহেতু এটা একটা ঊর্ধ্বমুখী বিক্রিয়া, যেখানে সম্পূর্ণ উৎপাদ ভেঙে কখনোই 100% বিক্রিয়ক পাওয়া সম্ভব না। এখানে কখনোই হাইড্রোজেন আয়োডাইড কিন্তু 100% বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করবে না। কারণ যেই হারে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন ও আয়োডিন উৎপন্ন করবে, ঠিক একই হারে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে আবার হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে ফেলবে। তার মানে এখানে কখনোই হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা শূন্য হতে পারে না, তাই কেসি এর মান শূন্য হবে না। আর কেসি এর মান কখন অসীম হবে? কেসি এর মান অসীম হবে যখন তোমার হাইড্রোজেনের ঘনমাত্রা এবং আয়োডিনের ঘনমাত্রা 0 হবে। তখন মানে বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য হলে তখন কেসি এর মানটা অসীম হবে। তো একই কথা এখানেও, যেহেতু এটা একটা অভিমুখী বিক্রিয়া এবং এটা সাম্য অবস্থায় আছে, তাই কখনো এখানে 100% বিক্রিয়ক কিন্তু উৎপাদে পরিণত হবে না, তাই বিক্রিয়কের ঘনমাত্রাও কখনো শূন্য হবে না। তাই সাম্য ধ্রুবকের মান কখনোই শূন্য বা অসীম হওয়া সম্ভব না। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে গ নাম্বার প্রশ্নটা, দ্রবণ দুটির মিশ্রণের পিএইচ নির্ণয় করো। তো এখানে একটা মৃদু অ্যাসিড দেওয়া আছে, আর এটা হচ্ছে সেই মৃদু অ্যাসিডের অ্যানায়নের লবণ দেওয়া আছে। আমরা নর্মালি জানি একটা মৃদু অ্যাসিড এবং তার অ্যানায়নের লবণের মিশ্রণটা হচ্ছে বাফার দ্রবণ। তাই এখানে এই দুটো দ্রবণকে যখন আমরা একসাথে মিশ্রিত করব, সেটা হবে একটা বাফার দ্রবণ। ঠিক আছে, এবং সেই বাফার দ্রবণের পিএইচটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং বাফার দ্রবণের পিএইচ এর নির্ণয় করার সমীকরণ হচ্ছে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ। পিএইচ ইকুয়ালস টু হচ্ছে পিকেএ প্লাস লগ উপর হচ্ছে লবণের ঘনমাত্রা
ডিভাইড বাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এখন তাহলে মিশ্রণে আমাদেরকে লবণের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রাটা বের করে নিতে হবে। মিশ্রণে তোমার এই লবণের ঘনমাত্রাটা হবে তার যে আদি ঘনমাত্রা দেওয়া ছিল, আদি ঘনমাত্রা হচ্ছে 0.2 এবং আদি আয়তন হচ্ছে 500 ml, আর মিশ্রণের পর আয়তন হয়ে গেছে 1000 ml। তাহলে ঘনমাত্রা হবে 0.1। ঠিক একইভাবে ইথানিক অ্যাসিডের নতুন ঘনমাত্রা হবে 0.1। এই মানগুলো যদি আমরা বসাই দিই, এটা হবে মাইনাস লগ পিকে এর সমান হচ্ছে মাইনাস লগ কে এ, কে এর মান হচ্ছে 1.8 ইন্টু 10 ইনভার্স 5। আর এখানে অ্যাসিড এবং লবণ দুটারই ঘনমাত্রা হচ্ছে 0.1। সেই মানগুলো আমরা বসাই দিলাম। এখন এটাকে যদি আমরা একটু সমাধান করি, মাইনাস লগ 1.8 ইন্টু 10 ইনভার্স 5, এই অংশটার আমরা মানটা বের করে ফেলবো। এই মানটা আসবে 4.74। আর এখানে 0.1 কাটাকাটি করে ফেললে লগ 1 আসবে, লগ 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে সেই বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণ এবং পিএইচ এর মান। এটা আমরা হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করে করতে পারছি। আচ্ছা, এখন আসি আমরা এটার ঘ নাম্বার প্রশ্নটাতে। ঘ নাম্বারে বলছে দ্রবণ দুটির মিশ্রণে যদি আমরা 10 মোলার 1 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে মিশ্রণের পিএইচ এর কতটুকু পরিবর্তন হবে গাণিতিকভাবে দেখাও। তাহলে এখানে আমি একটা তীব্র অ্যাসিড অল্প পরিমাণে যোগ করব, যোগ করলে পিএইচ এর মানের কতটুকু পরিবর্তন হবে সেটা আমাকে দেখাতে হবে। তো অলরেডি আমরা এই দুইটার মিশ্রণ যে একটা বাফার দ্রবণ তৈরি করবে এবং সেই বাফার দ্রবণের পিএইচ যে 4.74 হবে সেটা আমরা গ নাম্বার প্রশ্নে বের করে ফেলছি। আচ্ছা, এখন আমাদের এখানে যে বাফার দ্রবণটা আছে সেই বাফার দ্রবণের আয়তন হচ্ছে 1000 ml, কারণ এই অ্যাসিড এবং লবণটাকে মিশ্রিত করে বাফার দ্রবণটা তৈরি করা হয়েছে এবং যেখানে তোমার অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলার এবং সেই লবণের ঘনমাত্রাও কিন্তু 0.1 মোলার। দুইটারই ঘনমাত্রা 0.1 মোলার, সেটা আমরা বের করে নিয়েছি। মিশ্রণের দুইটারই ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। আচ্ছা, এখন আমাদের এই বাফার দ্রবণে কি কি আয়ন আছে সেটা আমরা একটু দেখে নিব, বা এখানে কি কি বিক্রিয়া করতে পারে সেটা আমরা দেখে নিব। তো আমাদের এখানে বাফার দ্রবণে যে আয়নগুলো আছে, যেমন ইথানিক অ্যাসিড থেকে আসবে ইথানয়েড আয়ন প্লাস H প্লাস আয়ন আর হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। এবং তোমাদের যদি এটা মনে থেকে থাকে আর কি, যে আমরা যখন হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণটা প্রতিপাদন করি তখন বলাই ছিল যে আমাদের এই বাফার দ্রবণে যে ইথানয়েড আয়নটা থাকে সেটা সম্পূর্ণরূপে লবণ থেকে আসে, এটি হচ্ছে লবণের ঘনমাত্রা। আর আমাদের যে ইথানিক অ্যাসিডটা ছিল সেটা প্রায় অবিয়োজিত অবস্থায় রয়ে যায়। তো যেহেতু এখানে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতেছো, মানে HCl যোগ করতেছো, এখান থেকে একটা H প্লাস আয়ন আসতেছে আর সাথে হচ্ছে ক্লোরাইড আয়ন আসতেছে।
তো এই H+ আয়নটা আমাদের বাফার দ্রবণে যে ইথানয়েড আয়নটা আছে তার সাথে বিক্রিয়া করে ইথানিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে ইথানয়েড আয়নটা আছে সেটা ওই H+ এর সাথে বিক্রিয়া করে ইথানিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেহেতু ইথানয়েড আয়নটা আসছে লবণ থেকে, তাহলে লবণের কিছু পরিমাণ H+ এর সাথে বিক্রিয়া করে ইথানিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে, ফলে লবণের মোল সংখ্যা কমে যাবে। আর নতুন করে যেহেতু ইথানিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তাই ইথানিক অ্যাসিডের মোল সংখ্যাটা বেড়ে যাবে এবং সেটা দিয়েই আমরা অঙ্কটা করব। তো এখানে তোমার ইথানিক অ্যাসিডের মোল সংখ্যা কত ছিল সেটা যদি আমরা একটু বের করে নিই। মিশ্রণে ইথানিক অ্যাসিডের মোল সংখ্যাটা কত ছিল? মিশ্রণের আয়তন ছিল হচ্ছে, মানে বাফার দ্রবণের আয়তন ছিল হচ্ছে 1000 ml এবং সেখানে ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা ছিল 0.1 মোলার। তো আয়তনকে যখন আমি ঘনমাত্রা দিয়ে গুণ করব তখন কিন্তু মোল সংখ্যা পাওয়া যাবে, এটা হবে 100। তবে যেহেতু আয়তনটা মিলিলিটারে আছে এখানে, তাই মোল সংখ্যাটা হবে মিলি মোল। আর এখানে তাহলে সোডিয়াম ইথানয়েড যে লবণটা আছে, সেই সোডিয়াম ইথানয়েড লবণেরও মোল সংখ্যা হবে 100 মিলিমোল, কারণ তার ক্ষেত্রেও আয়তন হচ্ছে 1000 ml এবং ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, যেটা আমরা এখানে বের করে নিয়েছিলাম বাফার দ্রবণে তার ঘনমাত্রা। আচ্ছা, তো এখন আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমরা যোগ করছি, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা আমরা বের করে নিই। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে তোমার ঘনমাত্রা ছিল 10 মোলার এবং আয়তন ছিল 1 ml। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 10 মিলি মোল। 10 মিলিমোল। এখন এখান থেকে দেখো, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 10 মিলিমোল এবং এটা তীব্র অ্যাসিড, তাহলে এটা বিয়োজিত হয়ে যে H+ আয়ন উৎপন্ন করবে তারও ঘনমাত্রা মোল সংখ্যা হবে 10 মিলিমোল। H+ আয়নেরও মোল সংখ্যা হবে 10 মিলিমোল। তাহলে এখানে 10 মিলিমোল H+ আয়ন ঠিক 10 মিলিমোল ইথানয়েড আয়নের সাথে বিক্রিয়া করবে এবং 10 মিলিমোল ইথানিক অ্যাসিড উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে আমাদের যে ইথানয়েড আয়ন যেটা লবণ থেকে আসছে, তাহলে লবণের ঘনমাত্রাটা কমে যাবে বা লবণের মোল সংখ্যাটা কমে যাবে। তাহলে এখানে লবণের মোল সংখ্যাটা দাঁড়াচ্ছে, আগে ছিল 100 মিলিমোল আর এখন 10 মিলিমোল বিক্রিয়া করে ফেলতেছে। এই যে 10 মিলিমোল ইথানয়েড আয়ন বিক্রিয়া করে ফেলতেছে, এই 10 মিলিমোল ইথানয়েড আয়নটা আসছে লবণ থেকে, তাই ইথানয়েড আয়নের মোল সংখ্যাটা দাঁড়াবে 100 মাইনাস 10 ইকুয়ালস টু হচ্ছে 90 মিলিমোল। ঠিক একইভাবে ইথানিক অ্যাসিডের মোল সংখ্যাটা বেড়ে যাবে। আগে ছিল 100 মিলিমোল ইথানিক অ্যাসিডের মোল সংখ্যা, আর এখন যেহেতু নতুন করে আরো 10 মিলিমোল ইথানিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তাই এটার মোল সংখ্যা হয়ে যাবে 110 মিলিমোল। তাহলে এখন পিএইচ এর সমীকরণটা হবে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে পিকেএ প্লাস লগ লবণের মোল সংখ্যা বাই অ্যাসিডের মোল সংখ্যা দিয়ে আমরা অঙ্কটা করব। লবণ বাই অ্যাসিড।
এখানে পিকের ভ্যালুটা আমরা অলরেডি আগে বের করছি আগের অঙ্কে 4.74 প্লাস লগ, উপরে হবে 90 আর নিচে হবে 110। এখন এই অংশটাকে আমরা একটু সমাধান করব। তাহলে দেখি মানটা কত আসে। এই মানটা আসতেছে 4.74 মাইনাস 0.09। তাহলে এখন পিএইচ এর মানটা আসতেছে 4.65। খুব বেশি একটা পরিবর্তন হচ্ছে না, খুবই অল্প পরিমাণে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখন এই 10 মোলার 1 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার ফলে নতুন পিএইচ এর মানটা দাঁড়াচ্ছে 4.65। তাই এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার, যে দ্রবণ দুটির মিশ্রণে 10 মোলার 1 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে মিশ্রণে পিএইচ এর কতটুকু পরিবর্তন হবে গাণিতিক ভাবে দেখাও। তো এখানে কতটুকু পরিবর্তন হলো সেটা আগের পিএইচ থেকে এই পিএইচটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। 4.74 মাইনাস 4.65, তাহলে পরিবর্তনটা হচ্ছে 0.09 মোলার, 0.09। তাহলে এটাই হলো এই খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এখানে কিছু মৌলের কিছু আয়নের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, যেমন M2+, এটার শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস Np6, যেখানে n এর মান হচ্ছে 3, তার মানে এটার শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস 3p6 M2+ এর। তাহলে 3p পরে কিন্তু ইলেকট্রন যায় 4s এ, তার মানে ইলেকট্রনগুলো কোথা থেকে চলে গেছে, 4s অরবিটাল থেকে ইলেকট্রনগুলো চলে গেছে। তাহলে m এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস 3p6 4s2, ওই 4s এ দুইটা ইলেকট্রন চলে গিয়ে এটা আয়নিক ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে 3p6। তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস যদি 3p6 4s2 হয় তাহলে মৌলটা হবে ক্যালসিয়াম। আরেকটা মৌল হচ্ছে Q3+, এটার শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে Nd5, তার মানে এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5। তো এটারও তিনটা ইলেকট্রন সে ত্যাগ করার পর 3d5 হলো। তো এখানে এটা যেহেতু ডি ব্লক মৌল, 3d ব্লক মৌল, তাহলে তার শেষ কক্ষপথ হচ্ছে এখানে 4s। তো 4s এও দুইটা ইলেকট্রন থাকতে পারে, এর বেশি না। তাহলে 4s থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে আর d থেকে একটা ইলেকট্রন গিয়ে আসলে এটা Q3+ হয়েছে আর কি। তো এটা অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস হবে 3d6 4s2। এটি হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস Q এর। তাহলে Q মৌলটা হবে আয়রন। আর X+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2p3, n এর মানটা বসাই দিলাম একবারে। তাহলে X এর ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে, 2p4 হবে। আর 2p যদি 4 হয় মৌলটা হচ্ছে অক্সিজেন। শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2p, মানে 2s2 2p4, এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। আর Y2- এটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 3p6। তাহলে Y এর ইলেকট্রন বিন্যাসটা হবে 3p4। সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তো সেই দুইটা ইলেকট্রন বাদ দিয়ে ইলেকট্রন বিন্যাসটা হবে 3p4, এবং এই 3p4টা কার শেষ ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে সালফারের। এখানে মৌলগুলোকে প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিলাম, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা আয়রন, একটা অক্সিজেন, আর একটা হচ্ছে সালফার। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বন্ধন কি, আমরা সংখ্যাটাই দিব।
সেটা হচ্ছে হাইড্রোজেন যদি একটা অধিক তড়িৎঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকে তাহলে সেখানে একটা ডাইপোলের সৃষ্টি হয়। তো এরকম যখন দুটো ডাইপোল পরস্পরের কাছাকাছি আসে তাদের মধ্যে যে আকর্ষণ বলের সৃষ্টি হয় সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। মানে একটা আংশিক ঋণাত্মক প্রান্তের সাথে আরেকটা আংশিক ঋণাত্মক প্রান্তের মধ্যে যে আকর্ষণ বলের সৃষ্টি হয় সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তবে অবশ্যই এখানে শর্ত হচ্ছে হাইড্রোজেন একটা অধিক তড়িৎঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে পোলারিটি ব্যাখ্যা করো। পোলারিটিটা তাহলে কি? পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সেটা যদি আমরা সংজ্ঞাকারে বলতে চাই সেটা হচ্ছে সমযোজী যৌগে মানে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ দুটা পরমাণুর মধ্যে যদি তড়িৎঋণাত্মকতার পার্থক্যটা বেশি হয় তখন সেখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। কারণ যেটা হচ্ছে অধিক তড়িৎঋণাত্মক পরমাণু সেই বন্ধন জোড় ইলেকট্রন তার দিকে টেনে নেয়, ফলে সে হয়ে যায় আংশিক ঋণাত্মক। আর যার তড়িৎঋণাত্মকতা কম তার কাছ থেকে বন্ধন জোড় ইলেকট্রন সরে যাওয়ার কারণে সেটা হয়ে যায় আংশিক ধনাত্মক। আর এরকম আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াটাকে বলা হয় ডাইপোল। আর সমযোজী যৌগে এরকম ডাইপোল সৃষ্টি হওয়াটাকে বলা হয় পোলারিটি। এটাই হলো পুরো ব্যাখ্যাটা, পোলারিটির ব্যাখ্যা। তো এখানে গ নাম্বার প্রশ্নটা হলো এক্স ও ওয়াই এর হাইড্রাইডের বন্ধন কোণ একই হবে কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। তো এখানে এক্সটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের হাইড্রাইড হচ্ছে H2O, আর ওয়াই এর হাইড্রাইড হচ্ছে H2S। একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। দুইটারই হাইড্রোজেন মানে বন্ধন কোণ একই হবে কিনা সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তো H2O তে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, যার তড়িৎঋণাত্মকতা বেশি, সেটা হচ্ছে 3.5। আর হাইড্রোজেন সালফাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, যার তড়িৎঋণাত্মকতা 2.5। তো এবং এই দুটাতেই কেন্দ্রীয় পরমাণুর সংকরণ হচ্ছে sp3, এটা তো sp3 এবং সালফারও sp3, এবং দুইটাতে কেন্দ্রীয় পরমাণুর দুটি করে মুক্ত জোড় আছে। সেক্ষেত্রে চিন্তা করলে বন্ধন কোণ একই হওয়ার কথা, কিন্তু আমরা জানি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে বন্ধন কোণের মানটাও বেশি হয়। তো যেহেতু H2O তে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি, তাই বন্ধন জোড় ইলেকট্রনগুলো কিন্তু অক্সিজেনের কাছাকাছি থাকে। এখানে অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি হওয়ার কারণে বন্ধন জোড় ইলেকট্রনগুলো অক্সিজেনের কাছাকাছি থাকে, ফলে এদের মধ্যে বিকর্ষণ বলের মানটা বেড়ে যায়। আর বিকর্ষণ বলের মানটা বেড়ে যাওয়ার কারণে বন্ধন কোণের মানও কিন্তু বেড়ে যায়। এটা 104.5 এর মতো হয়। আর যদি আমরা হাইড্রোজেন সালফাইডেরটা দেখি, হাইড্রোজেন সালফাইডে তোমার কেন্দ্রীয় যে পরমাণু সালফার, এটার কিন্তু তড়িৎঋণাত্মকতার মান কম, 2.5। তো এখানে এই বন্ধন জোড় ইলেকট্রনগুলো কিন্তু সালফারের কাছাকাছি না থেকে দুইটা পরমাণুর মাঝখানে থাকে। আর মাঝখানে থাকার কারণে এই বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলটা কমে যায়। আর বিকর্ষণ বলটা কমে যাওয়ার কারণে বন্ধন কোণের মানটাও কমে যায় এবং সেটা 90 ডিগ্রি হয়। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে আমাদের কেন্দ্রীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতার উপর ভিত্তি করে। তো সংকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতা যত বেশি হবে ওই যৌগের বন্ধন কোণ তত বড় হবে। কারণ এখানে বন্ধন জোড় ইলেকট্রনের সাথে বন্ধন জোড় ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলের মানটা বেড়ে যায়, ফলে বন্ধন কোণের মানটাও বেড়ে যায়। আর যদি প্রান্তীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতা বেশি হয়, সেটার ব্যাখ্যা হচ্ছে প্রান্তীয় পরমাণুর তড়িৎঋণাত্মকতা বেশি হলে
সেই ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রনগুলো প্রান্তীয় পরমাণুর কাছাকাছি থাকে। এই ধরনের পরমাণুগুলোকে প্রান্তীয় পরমাণু বলা হয়। আর প্রান্তীয় পরমাণুর কাছে ইলেকট্রন জোড়া বেশি থাকলে বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের যে বিকর্ষণ বল সেটা কমে যায়, আর বিকর্ষণ বলটা কমে গেলে বন্ধন কোণের মানটাও কমে যায়। তাহলে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণ কমে যাবে। তারপর আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখি। ঘ নম্বর প্রশ্নটা হলো এখানে MCl2 এবং NCl2 QCl2 হবে। QCl2 যৌগগুলোর তাপ সহনশীলতার ক্রম বিশ্লেষণ করো। এখানে M তো কি আগে সেটা আমরা বের করে নিচ্ছি, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, আর কিউটা হচ্ছে আয়রন, আর এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড। এই দুটার তাপ সহনশীলতার কোনো বিশ্লেষণ করতে হবে, বা কোনটা তাপীয় স্থিতিশীলতা বেশি সেটা ব্যাখ্যা করতে হবে। এটা আমরা ব্যাখ্যা করব পোলার আয়ন দ্বারা। তো এই দুটার ক্ষেত্রে কিন্তু অ্যানায়ন সেম, ক্লোরাইড আয়ন অ্যানায়ন সেম, কিন্তু ক্যাটায়ন ভিন্ন। একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, আরেকটার ক্ষেত্রে হচ্ছে ফেরাস আয়ন বা আয়রন 2+। এখানে আমরা জানি ফাজানের নীতি অনুযায়ী তোমার ক্যাটায়নের যদি ডি অরবিটালে ইলেকট্রন থাকে, ফাজানের নীতি অনুযায়ী ক্যাটায়নের যদি ডি অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে তার দ্বারা অ্যানায়নের পোলারিটিটা বেশি হয়। কারণ ক্যাটায়নের ডি অরবিটালে ইলেকট্রন থাকলে সেই ক্যাটায়নের আকার আরো বেশি ছোট হয়ে যায়, এবং ক্যাটায়নের আকার ছোট হওয়ার কারণে তার দ্বারা অ্যানায়নের পোলারিটিটা বেশি হয়। তাহলে যেহেতু আয়রন 2+ এর ডি অরবিটালে ইলেকট্রন আছে, সেটা হচ্ছে 3d6 ডি অরবিটালে ইলেকট্রন থাকার কারণে আয়রন 2+ দ্বারা ক্লোরাইড আয়নের পোলার আয়নটা বেশি ঘটে। আর পোলার আয়ন যত বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। আর সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তার তাপীয় সহনশীলতা কম হবে, মানে কম তাপে সেটা বিয়োজিত হয়ে যাবে। আর ক্যালসিয়াম 2+ এর তোমার এটা ডি অরবিটালে ইলেকট্রন না থাকার কারণে এই ক্যাটায়ন আকারটা আয়রন 2+ থেকে বড় হয়, এবং এর দ্বারা ক্লোরাইড আয়নের যে পোলার আয়ন সেটা কম হয়। আর পোলার আয়ন কম হওয়ার কারণে তার আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকে, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকার কারণে তার গলনাঙ্কের মান বা তাপীয় বিয়োজনের মানটা বেশি হয়। তাহলে এখানে তাপীয় সহনশীলতার ক্রম যদি ব্যাখ্যা করি, তাহলে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড যেটা, ওইটা বেশি তাপীয় সহনশীল হবে। তারপর হবে আয়রন 2+। এটাই হলো এই প্রশ্নের ব্যাখ্যা। এরপর আসি আমরা আরেকটা প্রশ্নে। এখানেও দুইটা পাত্র দেওয়া আছে। প্রথম পাত্রে A3B2 এই যৌগটা দেওয়া আছে, সেটা হচ্ছে 75 ml এবং এর ঘনমাত্রা আছে 3.5 × 10⁻² মোলার। আর এখানে A3B2 এর KSP মান হচ্ছে 3.9 × 10⁻14। দ্বিতীয় আরেকটা পাত্রে AY2 দেওয়া আছে যৌগটা, যেটা হচ্ছে 125 ml এবং এর ঘনমাত্রা হচ্ছে 3 × 10⁻4। এটার মোলার ঘনমাত্রা দেওয়া আছে এত মোলার। আর এখানে AY2 এর KSP মান দেওয়া আছে 1.7 × 10⁻12। তো প্রথম প্রশ্ন হচ্ছে পলির বর্জন নীতি কি। এটা আমরা জানি যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা,
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যার চারটার মান সমান হতে পারে না। যদি প্রথম তিনটা সমান হয়ও তাহলে অবশ্যই স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা কি হবে, ভিন্ন হবে। তারপর প্রশ্ন হচ্ছে 3f সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। এটাও আমাদেরকে আউটকাম নীতি দিয়ে দেখাতে হবে। তো এখানে যেহেতু 3f এর কথা বলা আছে, এখানে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 3, মানে n হচ্ছে 3। n এর মান যদি 3 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত, সর্বোচ্চ এটা হতে পারে। তাহলে এটা হবে 0, 1, 2, এই তিনটা সহকারী কোয়ান্টাম সংখ্যা হতে পারে বা এই তিনটা সাবশেল থাকতে পারে। তো যখন এল এর মান 0 তখন সেটা হচ্ছে এস সাবশেল, 1 হলে পি, 2 হলে ডি। আর আমরা জানি এফ সাবশেলের মান হচ্ছে 3। তো তৃতীয় শক্তি স্তরে তোমার সর্বোচ্চ এস, পি এবং ডি উপস্থিত থাকতে পারে, এফ থাকতে পারে না, কারণ এফ এর শক্তিমানটা বেশি, তাই 3f সম্ভব নয়। এটাই হচ্ছে ব্যাখ্যা। তারপর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের 1 নং বা প্রথম দ্রবণটির দ্রাব্যতা নির্ণয় করো। প্রথম যে দ্রবণটা দেওয়া আছে এটার দ্রাব্যতা নির্ণয় করতে হবে। তো এখানে যে যৌগটা দেওয়া আছে A3B2, এটা যখন বিয়োজিত হবে তখন 3 মোল A2 প্লাস এবং 2 মোল B3 মাইনাস উৎপন্ন করবে। তাহলে এটা দ্রাব্যতা যদি হয় S, তাহলে A2 প্লাসের ঘনমাত্রা হবে 3s এবং B3 মাইনাসের ঘনমাত্রা হবে 2s। তাহলে এখানে KSP সমীকরণটা কি হবে? KSP হচ্ছে A2 প্লাসের মোলার ঘনমাত্রা কিউব আর B3 মাইনাসের মোলার ঘনমাত্রা স্কয়ার হবে 3s কিউব আর এটা হবে 2s স্কয়ার। এটার সমাধান করলে 108 s⁵ আসবে। KSP মান দেওয়াই আছে 3.9 into 10 inverse 14, 3.9 into 10 inverse 14। এটাকে সমাধান করলে s এর মানটা বের হয়ে যাবে। আমরা ক্যালকুলেশন করে s এর মানটা বের করে নিতে পারি। এটা গেল হচ্ছে একটা অংশ। তার পরের প্রশ্নটা হলো দ্রবণ দুটি মিশ্রিত করলে AY2 এর কোনো অদক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। এই দুটা দ্রবণকে যখন একসাথে মিশ্রিত করব তখন এই AY2 এরই কোনো অদক্ষেপ পড়বে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে বলছে এবং AY2 এর KSP মান কিন্তু দেওয়া আছে। আবার এখানে কিন্তু একটা সমায়ন প্রভাব আছে, কারণ এই যে A2 মাইনাস আয়নটা কিন্তু মানে A2 প্লাস আয়ন যেটা, সেটা কিন্তু দুই জায়গা থেকে আসতেছে। একটা হচ্ছে প্রথম দ্রবণ থেকে আর একটা হচ্ছে দ্বিতীয় দ্রবণ থেকে। কারণ দ্বিতীয় দ্রবণটাকেও বিয়োজিত করলে A2 প্লাস আয়ন এবং 2 মোল Y মাইনাস আয়ন উৎপন্ন হয়। তাহলে এখানে প্রথমে আমাদেরকে মিশ্রণে A2 প্লাসের ঘনমাত্রাটা বের করে নিতে হবে, মোট ঘনমাত্রা, আর এটা হচ্ছে মিশ্রণে Y মাইনাসের ঘনমাত্রাটাও বের করে নিতে হবে। তাহলে মিশ্রণে A2 প্লাসের ঘনমাত্রা হবে, প্রথমে আমি 1 নাম্বার পাত্র থেকে যদি দেখি, 1 নাম্বার পাত্রে 3 মোল A2 প্লাস আয়ন উৎপন্ন হয়। তাহলে A2 প্লাসের ঘনমাত্রা হবে 1 নাম্বার দ্রবণে 3 × 3.5
ইন্টু 10 ইনভার্স 2 ইন্টু হচ্ছে 75 প্রথম পাত্রের আয়তন প্লাস দ্বিতীয় পাত্র থেকেও কিন্তু a2 প্লাস আসতেছে, তবে সেটা 1 মোল। তাহলে 1 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 4 এবং সেই দ্রবণের আয়তন হচ্ছে 125 ভাগ হবে মিশ্রণের মোট আয়তন, সেটা হচ্ছে 200 ml। এটা মান বের করলে কিন্তু আমরা a2 প্লাসের নতুন ঘনমাত্রা পেয়ে যাবো, এবং এটা বের করার সূত্রটা হচ্ছে S1 V1 প্লাস S2 V2 ডিভাইড বাই মিশ্রণের মোট আয়তন V। এটা হচ্ছে একই আয়নের দুইটা দ্রবণ থেকে যখন আসে তখন তার ঘনমাত্রা বের করার সূত্র। ঠিক একইভাবে আমরা Y2 এর Y মাইনাসের ঘনমাত্রাটা বের করে ফেলি মিশ্রণে। তো Y মাইনাসটা শুধুমাত্র একটা দ্রবণ থেকে আসতেছে, সেটা হচ্ছে দ্বিতীয় দ্রবণ থেকে। তো ওইটার ঘনমাত্রা হবে 2 ইন্টু, কারণ 2 মোল আসতেছে, 2 ইন্টু হবে 3 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 125 ডিভাইড বাই হবে 200। তাহলে আমরা y মাইনাসের ঘনমাত্রা পেয়ে যাচ্ছি। পরবর্তী আমরা KIP বের করব, AY2 এর KIP বের করব, সেটা যাচাই করে দেখব KSP থেকে বড় হয় না ছোট হয়, তাহলে আমরা বুঝতে পারবো অতক্ষেপ পড়বে কি পড়বে না। ঠিক আছে, এই হলো আজকের সৃজনশীল প্রশ্নগুলো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমার সব ভালো থাকো, আর নেক্সট ক্লাসে নতুন কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো।